রাশিয়ার যুদ্ধে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের তরুণদের, ধরাছোঁয়ার বাইরে দালালরা। পোষ্য কোটা বহালের দাবিতে জাহাঙ্গীরনগরে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব, ফিরতি পথে ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে, সাথে আছে আমি ফারহান আলুপা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। কাজের আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছেন বাংলাদেশের অনেক তরুণ। তাদেরই একজন যশোরের চাষড়ার সর্দারপাড়ার জাফর হোসেন। এই খবর জানতে পেরে ভেঙে পড়েছেন স্বজনরা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বামী যুদ্ধে যাবার খবরে স্ত্রীর এই উৎকণ্ঠা। 4-5 দিন আগে কথা হয়েছে, আমার বলছে কি আমার সন্তান দুটো তুমি দেখি রেখে, সেই ভয় শুনি সেই থেকে এত কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরে দাও, আমি আর কিচ্ছু চাই না। শুধু স্ত্রী নন, উৎকণ্ঠিত পুরো পরিবার। যে যুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কি করে সে যুদ্ধের মাঠে জাফর, সে তথ্য জানান তার বাবা। সৌদি থেকে দুবাই এনেছে, দুবাই থেকে নিয়ে এবার তাদের বিক্রি করে দিয়েছে। আর্মিতে ট্রেনিং দেওয়ার পরে ওনাকে যুদ্ধই পাঠাচ্ছে। একজন অসুস্থ, মানে গুলি লেগেছে, অসুস্থ রয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে, আর একজন মারা গেছে। সাইপ্রাসে চাকরির আশায় ৯ লাখ টাকা খরচ করে জাফর এখন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন। ঘরে 2টি শিশু, দুশ্চিন্তায় শুকিয়ে গেছে মায়ের চোখের পানি। মোবাইল ফোনে এমন খবর জানতে পেরে স্তম্ভিত স্বজন ও প্রতিবেশীরাও। দালালে সিটারি করে ইউক্রেনে রাশিয়ায় বেঁচে দেশে, তারা এখন অস্ত্র ট্রেনিং দিতেছে, এখন সে মৃত্যু সজ্জায়, এখন মাটির তলে বাংকারে আছে। যুদ্ধের জন্য কোনো বাঙালি যায় না, বিদেশে পাড়ি দেয় শুধু কাজের জন্য, মায়ের বুক খালি করার জন্য না। ঘটনা জানাজানির পর দালাল চক্রের কাউকে পাওয়া যায়নি। বিদেশে কাজের নামে যুদ্ধে পাঠানো প্রতারক চক্রের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। চট্টগ্রাম বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে প্রাইম মুভার শ্রমিকরা। বন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে ডিসি পার্কের সামনে ট্রাক পার্কিংকে কেন্দ্র করে পার্কের নিরাপত্তা কর্মীদের সাথে পরিবহন শ্রমিকদের মারামারির ঘটনা ঘটে। এরই জেরে সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় পরিবহন শ্রমিকরা বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী যানবাহন চলাচলে বাধা দেয়। এই ঘটনায় কন্টেইনার জটের আশঙ্কা করছেন বন্দর কর্তৃপক্ষ। দ্রুত সমাধানের চেষ্টা করছেন বলে জানান তারা। পোষ্য কোটা বহাল রাখার দাবিতে অনড় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকেই তারা বিভিন্ন বিভাগ ও অফিস থেকে ক্যাম্পাসে জড়ো হয়ে কর্মবিরতি পালন করেন। বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে হয়নি ক্লাস। এতে শিক্ষার্থীরা ক্ষোভ জানালেও কোটা বাতিল হওয়াতে স্বস্তি জানিয়েছেন। শাহেদ জুয়েলের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই জাহাঙ্গীরনগরের কর্মকর্তা কর্মচারীরা তাদের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসের ট্রান্সপোর্ট এলাকায় কর্মবিরতি পালন করেন। তারা দাবি করেন, পোষ্য ভর্তি কোনো কোটার আওতায় পড়ে না, তাই এই সুবিধায় মেধাবীদের নির্দিষ্ট ভর্তির সুযোগ নষ্ট হয় না। আমরা হচ্ছে ভর্তির সুযোগ মানে বহাল ছিল, সেটা মানে পূর্বে ন্যায় রাখার জন্য আমরা প্রশাসনকে বলে আসছি। প্রশাসন কি সিদ্ধান্তে বা কোন নামে আমাদের পোষ্য ভর্তি করার মানে প্রক্রিয়া রাখবে, সেটা প্রশাসন বলে আমরা আন্দোলনে আসি এবং থাকবো আমাদের এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। বিশেষ এই সুবিধা বিবেচনা করতে প্রশাসনের কাছে এরই মধ্যে আবেদন করেছেন তারা। দাবি না মানলে আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই বলে জানান তারা। এটা আসলে আমাদের পোষ্য কোটা না, এটা আসলে আমাদের অধিকার। গতকাল সার্কুলার দিয়েছি, আজকে কর্মবিরতি। এখন আমাদের সকল কর্মকর্তা কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছে। এখানে সকলের সাথে আলোচনা করে তারপর আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
এদিকে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছেন, অযৌক্তিক দাবি নিয়ে শিক্ষার্থীদের হয়রানি কোনোভাবেই কাম্য নয়। জুলাই বিপ্লবের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আসলে কোটা, বিভিন্ন ধরনের কোটা নিয়ে আসলে প্রশ্ন হচ্ছে। স্টুডেন্টরা এখানে আন্দোলন করেছে এবং আমরা সবাই সংহতি প্রকাশ করেছি, এটা ছিল যৌক্তিক। এটার কারণে হচ্ছে অনেক মেধাবী শিক্ষার্থীরা মানে অনেক বেশি নাম্বার পেয়েও ভর্তির সুযোগ পেত না, এবং যার ফলে কি প্রত্যেক বছর হচ্ছে মেধার সাথে বৈষম্য করা হতো। সকাল সকাল ক্লাস করতে আসছি, সো অনেকেরই পরীক্ষা আছে, ডিপার্টমেন্টে এসে যদি এইভাবে তালা দেওয়া থাকে অনেকেরই পরীক্ষা পিছাবে, তারপর আমরা এসে আছি, তো এটা তো আমাদের জন্য এক ধরনের বিড়ম্বনা। পোষ্য কোটা যে বাতিল হয়েছে এটা আমরা সমস্ত স্টুডেন্টরা খুবই খুশি। এর আগে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীরা। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 7 ঘণ্টা বৈঠক শেষে কোটা বাতিলের সিদ্ধান্ত হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়রা জানায়, গতকাল রাতে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে নাইরকুড়ি বিএসএফ ক্যাম্পের টহলরত জওয়ানরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসলেও সিরাজুল বিএসএফ এর হাতে আটক হয়। তবে এ বিষয়ে বিজিবি জানায়, বাংলাদেশি কেউ আটক হয়েছে কিনা এমন কোনো তথ্য তাদের জানা নেই। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। ফিরতি পথে পরিবহন সংকট ও যানজটে দুর্ভোগ পোহাতে হয় মুসল্লিদের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় ও সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আল্লাহু আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগতীর। দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তির জন্য মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। এর আগে আখিরি মোনাজাতে অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে টঙ্গীর তুরাগতীরে জড়ো হন মুসল্লিরা। ফজর নামাজ শেষে দেশ বিদেশের আলেমরা বয়ান করেন। ইজতেমার পথে তুরাগতীরে আসতে সকাল 7টা থেকে বন্ধ হয়ে যায় জিরাবো, আব্দুল্লাপুর ও মিরপুর ধৌর এলাকার সড়ক। এতে ময়দানে আসতে বেগ পেতে হয় মুসল্লিদের। মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই তুরাগতীরের ময়দান ছাপিয়ে জনস্রোত এসে মিশে আশপাশের সড়ক মহাসড়কে। জীবনে গুণে যা করছি আল্লাহ সবই মাফ করে হয়েছে, আমরা যেন ভালোভাবে থাকতে পারি দেশে। পড়ালেখা সব দিক দিয়ে একজন বড় একজন হাফেজ সারা উম্মতের হেদায়েতের জন্য আমরা দোয়া করছি। সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ জানি সবাই সুস্থ রাখে। নিরাপত্তায় পুলিশ ছাড়াও র্যাব, বিজিবি ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ছিল সতর্কাবস্থায়। গাড়ি চলাচল নির্বিঘ্নে চলছে, বিআরটি লাইনে দূরপাল্লার গাড়িগুলো চলছে। আমার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে না। মোনাজাত শেষে একসাথে ময়দান ছাড়ায় পরিবহন সংকট ও জনজটে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। ভাড়া আজকে মানুষ বেশি, এই কারণে ইজতেমাতে মানুষ আসছে অনেক, যে কারণে আজকে ভাড়াও সব গাড়িতে বেশি যাচ্ছে। ড্রাইভাররা বেশি যাচ্ছে, ওই যে আমাদের লোক বেশি, ইজতেমার লোক, এই জন্য 20 টাকা বেশি দিচ্ছে। ভাড়া 200 টাকা, আরো 100 টাকা নিচ্ছে। ট্রেন আরো বেশি হইলে আমাদের জন্য আরো বেশি ভাড়া হচ্ছে। অনেক কম ট্রেন, তারপর আমরা 2 ঘন্টা যাবত বসে আছি এখানে। ট্রেন অনেক বিলম্ব হচ্ছে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। শুরাই নেজামের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর 2 থেকে 4 জানুয়ারি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা হবে 9 থেকে 11 জানুয়ারি। সামার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বাপেও এ রাজশাহী বিভাগ। বিকেলে বগুড়ার বৈঠক শেষে সিদ্ধান্ত নেন তারা। এর আগে বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে প্রতিবাদে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে করে আন্তঃজেলা ও আঞ্চলিক রুটে যাত্রীবাহী বাস ও মালামালবাহী ট্রাক সহ বেশিরভাগ যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাবকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল 7:30টার দিকে মথুরাপুর বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামি। এর আগে শুক্রবার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে আব্দুল ওয়াহাবকে গ্রেফতার করা হলে তার সমর্থক
যুবকরা পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় 8 জন পুলিশ সদস্য আহত হলে সুজানগর থানার এসআই আজহার আলী বাদী হয়ে 65 জন সহ অজ্ঞাত 300 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলা ভিশনের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুয়াকাটা প্রেস ক্লাবের সদস্যরা। কর্মসূচিতে সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পর্যটনমুখী ব্যবসায়ীরা অংশ নেন। তারা জানান, মঙ্গলবার রাতে কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে নিজ বাড়ির সামনে কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। এ সময় তার 2 হাত, মাথা ও বুকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবরস্থান থেকে 3টি লাশ চুরির ঘটনা ঘটেছে। গত রাতে উপজেলার আমতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। সকালে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী দেখেন 6টি কবরের মধ্যে 3টি কবর খোঁড়া। এর মধ্যে সাবেক ইউপি মেম্বার লিয়াকত আলী 9 মাস আগে, চাঁদ মিয়া 4 মাস আগে মারা যান। অপরজনের নাম বায়জিৎ। পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁয়ে কোল্ড স্টোরেজে ভাড়া বাড়ানোর প্রতিবাদে সড়কে আলু ফেলে প্রতিবাদ করেছেন স্থানীয় চাষিরা। এ সময় দাম কমিয়ে আগের মূল্য নির্ধারণের জন্য আলটিমেটাম দেন তারা। দুপুরে সদর উপজেলার ঢোলার হাটে ঠাকুরগাঁও রুহিয়া সড়কে আলু ফেলে এই কর্মসূচি পালন করেন কৃষকরা। সে সময় অনেক কৃষককে আহাজারি করতেও দেখা যায়। তারা জানান, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে 4 থেকে 5 টাকা ভাড়া দিতে হতো। এবার তা দ্বিগুণ করে 8 টাকা নির্ধারণ করেছেন হিমাগার মালিকেরা। আলু সংস্করণের ভাড়া কমানো না হলে মহাসড়ক অবরোধ ও হিমাগারে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কৃষকরা। নেত্রকোনায় ধুম পড়েছে ইরি বোরো আবাদের। আমন মৌসুমে দাম ভালো পাওয়ায় কৃষকরাও ঝুঁকছেন ধান আবাদে। কিন্তু ফসল রক্ষা বাঁধ সংস্কার চলছে ধীর গতিতে, আর তাতেই চিন্তার ভাঁজ চাষিদের মুখে। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওর বেষ্টিত জেলা নেত্রকোনা। জেলায় মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ 134টি ছোট বড় হাওর রয়েছে। এর মধ্যে খালিয়াজুড়িতে 89টি হাওর, আর হাওড়াঞ্চলে 380 কিলোমিটার বাঁধের মধ্যে 191টি প্রকল্পের মাধ্যমে বাঁধ সংস্কার করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ তথ্য বলছে, জেলায় চলতি ইরি বোরো মৌসুমে ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,448 হেক্টর। তবে প্রায় প্রতি বর্ষায় ফসল রক্ষার বাঁধ ভেঙে চুরমার করে দেয় কৃষকদের স্বপ্ন। একটিমাত্র বোরো ফসলের উপর চলে এলাকার কৃষকদের সংসার। অনেকেই ঋণ নিয়ে বোরোর আবাদ করেন, আর ফসল রক্ষা বাঁধের উপর নির্ভর করে প্রায় 42,000 হেক্টর জমির বোরো ফসল। মাটিতে বান্ধে, বাঁশ ট্যাঙ্গাতে বান্ধে বাঁধ তো ভাঙিয়ে জায়গায় বাঁধ থেকে না, এই বাঁধে তো জোর থাকে কম। আমরা যদি একবারে ব্লক দিয়ে বাঁধতো, আমরা আর সুন্দরভাবে আমরা ফসল তুলতাম। একটিমাত্র ফসল এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বাটি এলাকার মানুষ অনেক কষ্ট করে। 28 ফেব্রুয়ারির মধ্যেই বাঁধ সংস্কারের কাজ শেষ হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হাওর থেকে যে 2-1টি জায়গায় পানি নিষ্কাশন হতে কিছুটা বিলম্ব হয়েছিল, সেসব জায়গায় কিন্তু আমাদের কয়েকটা দিন পরে কাজ শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা 28 ফেব্রুয়ারির পরে হয়তো বা 1 সপ্তাহ আমাদের সময় লেগে যেতে পারে। আমরা আশা করছি আর কি যে তারা হাওরের যে বাঁধ আছে ফেব্রুয়ারি মাসে 28 তারিখের মধ্যে শেষ করার কথা, এই সময়ের ভিতরে হয়তো শেষ করা সম্ভব হবে। আমাদের প্রায় 40% কাজ সমাপ্ত হয়েছে। আমরা আশা করি ফেব্রুয়ারির মাঝামাঝি আমাদের ফসল রক্ষা বাঁধ নির্মাণ শেষ হবে। আগাম বন্যার হাত থেকে রক্ষার জন্য দ্রুত সময়ে বাঁধের কাজ সংস্কারের দাবি হাওরবাসীর। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। খুলনার রূপসা নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় স্লোগানে তরুণের উৎসব উদযাপনের অংশ হিসেবে বিভাগীয় প্রশাসন খুলনার ব্যবস্থাপনায় এই নৌকা বাইচে খুলনার কয়রার সুন্দরবন টাইগার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে 75,000 টাকা প্রাইজ মানি গ্রহণ করে। দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে 50,000 টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে 30,000 টাকা পুরস্কার দেওয়া হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজের সাথে যুক্ত রাখতে এবং নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন।
শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাশিয়ার যুদ্ধে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের তরুণদের, ধরাছোঁয়ার বাইরে দালালরা। পোষ্য কোটা বহালের দাবিতে জাহাঙ্গীরনগরে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব, ফিরতি পথে ভোগান্তি। দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।